দিদি, সূর্য দাদা বেঁচে আছে পলা দিদি। শোনো, তুমি আর কখনোই সাদা শাড়ি পরবে না। দেখো তো, দেখো তো কত সুন্দর লাগছে তোমাকে। অনেক হয়েছে, এইসব নাটক বন্ধ কর, আমি বলে দিচ্ছি। আর পলা, তুই তো বলছিলি সেই গৌরী আর ঈশান মিলে নাকি ওই ছেলেটাকে মারার চেষ্টা করেছে। এখন তো দেখছি আবার উল্টো কথা। এই বাড়িতে এত বড় একটা অন্যায় কাজ, মানে কাউকে প্রাণে মেরে ফেলার মতো জঘন্য একটা কাজ শুধুমাত্র একজনই করতে পারে, আর সেটা হলো আমার পিসিমণি, মানে তোমাদের সবার শৈলমা। শান, একটা কথা আমি লক্ষ্য করছি, সব ব্যাপারেই শৈলকে দোষী করাটা তোমার একটা বাতিক হয়ে দাঁড়াচ্ছে। তুই আর শৈল পরস্পরকে পছন্দ করিস না, সেটা ঠিক আছে, তার জন্য প্রমাণ ছাড়া কাউকে দোষী ভাবাটা ঠিক নয়। তোর কি মনে হয় এই বাড়িতে একমাত্র শৈলই অন্যায় করতে পারে? অন্য কেউ পারে না? সব ব্যাপারের জন্য তুই শৈলকেই তাই করবি? আমারও জানি না কেন মনে হচ্ছে যে সবকিছুর পেছনে কোনো বড় মাথা রয়েছে। আমার আস্তানা খুঁজে বের করা থেকে নিয়ে আমাকে আটকানো অবধি সবটাই ওয়েল প্ল্যান্ড। এটা কোনো পাকা মাথার কাজ। এই, তুমি এত কথা বলছো কেন? তুমি এ বাড়ির কে? মুক্তি পেয়েছো, এখন যাও, যাও এ বাড়ি থেকে। যাবো নিশ্চয়ই যাব। তবে আমি আমার সাথে পলাকেও নিয়ে যাব। খবরদার বলছি, একদম নয়। আমার মেয়ের থেকে দূরে থাকবে তুমি। যাও এখান থেকে, যাও বলছি। আপনারা পলাকে আটকে রাখতে পারেন না, এটা আইনত অপরাধ। কারণ পলা আমার বিবাহিত স্ত্রী, পলা অ্যাডাল্ট। ও স্বেচ্ছায় যদি যেতে চায় আমার সাথে, আপনারা কিছুই করতে পারবেন। এবার সেটা সহজভাবে হবে নাকি আপনারা পরিস্থিতি জটিল করবেন, সেটা আপনাদের সিদ্ধান্ত। পলা চলো। হ্যাঁ, আমিও সেটাই চাই। আমারও একই মত। হ্যাঁ, আমিও তাই চাই। দিদি যেটাতে খুশি থাকবে আমি সেটাই চাই। দিদিভাই যদি এতে ভালো থাকে তাহলে তাই হোক। তোমরা যখন সবাই চাইছো তখন আমাদের আপত্তি তো ধোপে টিকবে না। কিন্তু একটা কথা আমরা মন থেকে মানতে পারবো না। কাল বড় দিন, আর তার আগেই বাড়িতে একটা খুব ভালো জিনিস হলো। কি কাকাই? বড়দিনের আগে বড় মনের পরিচয় দিল এই পরিবারের কিছু মানুষ। পলা দিদি, তোমাদের কিছুতে এখান থেকে কিন্তু যাওয়া হবে না। কিছুদিন তোমরা এখানেই থাকবে। আচ্ছা চলো না, তাহলে একটা পালাই করি। তোর পালা কেন? মানে আমি কোথায় ক্রিসমাস ট্রি সাজানোর প্ল্যান করলাম, কালকে পার্টি হবে প্ল্যান করলাম, আর এখন পালা? এসব হবে না ঠাম্মি, প্লিজ। আচ্ছা, পালা ব্যাপারটা কি? আগে তো টকটা শুনিনি। আমি পলা অব্দি জানি, ওই যে বসে আছে। কিন্তু হোয়াট ইজ পালা? পালা বই বা কেন? আর কোথায় পালা? তুই এটাও জানিস না? আমরা কিন্তু সবাই জানি। হ্যাঁ, আর এদিকে এই নি বলেন ইনি কি বড় হয়ে গেছে। চিকু বাবু, এই এই টার্মটা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। পালা মানে হচ্ছে ওই এক ধরনের নাটক, অভিনয়, অ্যাক্টিং। হিরো হিরোইন অ্যাক্টিং। তাহলে তো দারুণ হয়, আমরা পালাই করব। আই চিকু, তুমি পালার কি বোঝো? হ্যাঁ, খালি পাকা পাকা কথা, তাই না? মা, আমি জানবো কি করে বলো তো? আমি তো ছোট থেকে শুধু পার্টি করে এসেছি, পালা তো করিনি কখনো। আচ্ছা, চিকু বাবু যখন বলছে তখন চলো না এবছর একটা পালা করি। হ্যাঁ ঠিক আছে। পালা করবো বললেই করা যায় নাকি? চারটেখানি কথা। ও তোরা পারবি না? ও মা, কেন পারবো
পারবো না, খুব পারবো। সবাই মিলে করলে খুব মজা হবে। হ্যাঁ, একটু আধটু ভুল হতে পারে, কিন্তু মজাটা তো হবে। হ্যাঁ তা ঠিক, মজা হবে। ঠিক আছে, মজা যখন হবে তাহলে তাহলে করতে রাজি আছি আমি। কি পালা হবে? তাই তো। আচ্ছা, আমি একটা কাজ করি, বাবার কাছ থেকে একটা পালা লিখিয়ে আনি। এই হ্যাঁ, এটা দারুণ আইডিয়া, কিন্তু এটা খুব ভালো বলেছে। মানে বর্দার থেকে ভালো মানুষ হতেই পারে না এটা লেখার জন্য, তাই না? হ্যাঁ, একদম একদম। আচ্ছা ঠিক আছে, তোমরা যা করার করো। খালি আমি একটা জিনিস আগের থেকে জানিয়ে রাখছি, কি? এই দক্ষ যজ্ঞের মধ্যে আমাকে কিন্তু রাখবে না। আমি চললাম। বলছি কি, গিন্নি থাকবে কর্তা থাকবেন, এটা কিরকম করে হয়? হ্যাঁ, আরে এক যাত্রায় পৃথক ফল। নইব নইব আমার একটা প্রশ্ন ছিল, তোমরা পালাটা করবে কি? আরে এটা তো ভাবার কি আছে, ডাক্তারবাবু তো বলেই দিল দক্ষযজ্ঞ, ওটাই হবে। হ্যাঁ, এই আইডিয়াটা কিন্তু মন্দ নয়। শুভ প্রস্তাব, শুভ প্রস্তাব। তাহলে সর্বসম্মতিক্রমে পাস হচ্ছে। এটাই হবে। আচ্ছা, এই দক্ষ যজ্ঞের গল্পে তো অনেকগুলো ক্যারেক্টার, তাই না? তো অনেকগুলো কাস্টিং লাগবে। তুমি এই গল্প জানো? শোন শোন শোন, শোনো না, তুই কোথায় যাচ্ছিস? তোকেও তো একটা রোল করতে হবে, একটা পাঠ করতে হবে। হ্যাঁ, আমি আবার কি করবো? আরে তুই কি এর তুই- মধ্যে আবার আরে, আমার- চাঁদের পাঠটা তুই কর না। চাঁদ কে? চাঁদ কি নয়, চাঁদ তুই। তোর মুখটা দেখি একদম চাঁদ পাড়া, তোকে ছাড়া মানে কাকে মানাবে? চন্দ্রদেবের কথা বলছিস? হ্যাঁ হ্যাঁ, চন্দ্রদেব। করবো বলছিস? হ্যাঁ, হ্যাঁ। অবশ্য করতেই পারি, না করার আর কি আছে। কম বয়সে কত অভিনয় করেছি, কত অফার আসতো বল, তুই তো জানিস সবকিছু। হ্যাঁ, আমি জানি। সিনেমার হিরোর অফার পর্যন্ত কি আমার দিকে তাকা, তাই না বল? হ্যাঁ, বাড়ির ব্যবসার জন্য সবই ছাড়তে হলো। সত্যি। যাকে হ্যাঁ, ব্যাপারটা হলো যে আরে আরেকটা কাস্টিং ফাইনাল হয়ে গেল। হ্যাঁ, চন্দ্রদেব হচ্ছে মেস্তা। লিখ লিখ লিখ, ভালো করে লিখ। সত্যি হিরোর অফার এসেছিল? হ্যাঁ, ওই আর কি। এই বলছি আমি, হ্যাঁ আমি কি করব তাহলে? আমাকে কিন্তু একটা ভালো পার্ট দিতে হবে, আমি বলে দিচ্ছি আমি সেটা করব। মেয়েটা হচ্ছে চন্দ্রদেব আর তুমি চন্দ্রদেবের স্ত্রী। হ্যাঁ, খুশ? আচ্ছা, বলছিলাম যে সূর্য কিছু করবে না? হ্যাঁ, করবো তো, কিন্তু সবাই যদি স্টেজের উপর অভিনয় করে তাহলে ব্যাক স্টেজটা কে সামলাবে? তাই জন্য ব্যাক স্টেজ আমার ডিপার্টমেন্ট। ঠিক আছে, ওকে ফাইন, কুল। তবে ঠিক আছে, ব্যাক স্টেজ তো এই রে। কি হলো? এই একটা গন্ডগোল হয়ে গেছে। কি মেন কাস্টিং শিব, সেটাই তো এখনো ফিক্স হয়নি। ও হ্যাঁ, কি করবে? কে করবে? আরে শান করবে। কি হয়েছে? চমৎকার মানাবে। হ্যাঁ, চমৎকার মানাবে। ওরকম মুখমণ্ডল নিয়ে যখন নটরাজ ভঙ্গিতে দাঁড়াবে না। এই তোমাদের কি মাথাটা খারাপ হয়ে গেছে? এই শোনো, আমাকে এগুলো থেকে রেহাই দাও। আমি এগুলো করতে পারবো না, প্লিজ। এই দাদা ভাই, শোন না, তোকে ভালো লাগবে। আর দেখ, আজকাল তোর গলার কাজটাও কিরকম শিব ঠাকুরের মতো নীল হয়ে আছে। আচ্ছা ছাড় তো, তুই বাজে বকাটা বন্ধ করবি? আমি এইসব নাটকে নেই, আমার ভালো লাগে না। শান, রূপম দা প্লিজ। অগত্যা মানে শান যখন করবেই না, তখন আমি আমাদের পাড়ার নাটকের গ্রুপের একটা ছেলেকে ভাড়া করে নি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি। আমি একটা ফোন করে আসছি। হ্যাঁ, এদিক দিয়ে যাও, ওদিক দিয়ে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, যাও যাও, হ্যাঁ, সাবধানে। কিন্তু এরকম একটা বাড়ির সবাই মিলে যেখানে করছি, বাইরের লোক ভাড়া করা আমার না। তোর বাবা। এই ছোটকা, শিব ঠাকুরটা তুই কর না। কি বললি? বলছি শিব ঠাকুরটা তুই কর না। ওকে ডাক্তার দেখাতে বল, মাথা খারাপ হয়ে গেছে। আমি শিব ঠাকুর। আরে বাবু, শান্ত হ। বলছি অনেক আর কি হয়েছে, আমাদের হাতে সবাই কিন্তু খুব কম। হ্যাঁ হ্যাঁ, কস্টিউম লাগবে, কস্টিউম। দেখ ভাই, করতে হলে ভালো করে করা ভালো। আচ্ছা, বিষয়টা তো কালকে তাহলে শুরু করি। शान्तं पद्मासनास्थं शशधरमुकुटं पञ्चवक्त्रं त्रिनेत्रं शूलं वज्रं च खड्गं
শালাবাবু, এই শালাবাবু, তুমি তো দেখছি ছুপা রুস্তাম। এত ভালো নাচছো না তুমি? তো আমি নাচতে পারি নাকি? তোমরা ফালতু ফালতু লোক আসানোর জন্য আমাকে নাচতে পাঠালে। আর গৌরী তোমার মাথায় জল ঢাললে কেন? আমি কি করেছি? পালাতে তো এরকম কোথাও ছিল না যে সতী শিবের মাথায় জল ঢালছে। এমনি এমনি ঢেলেছে, ঢালতে বাধ্য হয়েছে। আর তুমি এরকম পাগলের মতো নাচছিলে কেন ঈশান? দেখে মনে হচ্ছিল সত্যি সত্যি সবকিছু রসাতলে পাঠাবে। কি সব বলছো ছোট কাকিমানি? আমি নাচতে অ্যাক্টিং করতে সব পারি নাকি? নারায়ণ নারায়ণ, হ্যাঁ, এই যে আমার কাছে জলজ্যান্ত প্রমাণ আছে। হ্যাঁ, দেখ দেখ, এই দেখ ভিডিওটা, দেখ দেখ ভালো করে। যাব বাবা, আমি আমি এরকম নেচেছি? কে জানে, তাহলে তো তালের সাথে তাল মেলাতে গিয়ে এরকম হয়ে গেছে। বাবা, তা বলে এত ভালো নাচ আমি তো ভাবতেই পারছি না। হ্যাঁ, এত বাড়াবাড়ি করার কি আছে? ঈশান না হয় ভালো নেচেছে, সবাই মিলে এত মন্তব্য করছো কেন? পালার যেটুকু বাকি আছে শেষ করো, সময় নষ্ট করো না। কি শৈল, তুমি তুমি এইভাবে লুকিয়ে দাঁড়িয়ে আছো কেন? তুই ভালো আছিস তো মা? আমি ঠিক আছি। তোমরা তো আমাকে এখানে আসতে বাধ্য করলে। তোমাদের চিৎকার চেঁচামেচিতে আমার তপস্যায় ব্যাঘাত ঘটছে। বন্ধ করো এসব, বন্ধ করো নাটক। হ্যাঁ, আমি ডক্টর ঈশান ঘোষাল বলছি। এখনই বাড়ির অ্যাড্রেসে অ্যাম্বুলেন্স পাঠান। হ্যাঁ, এক্ষুনি। মাগো মাগো, কি সর্বনাশ হলো মা! এটা কি হলো? বড়দিনের দিন অ্যাম্বুলেন্স পাওয়াটা খুব টাফ, বাট একটা পেয়ে গেছি, কিছুক্ষণের মধ্যে আসছে। তুমি ওনাদেরকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাও, আমি গাড়িতে আসছি। আপনি ওকে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসছি। আপনি উঠতে পারবেন? ডাক্তারবাবু, আমিও তোমার সঙ্গে চাই। না গৌরী, তুমি বাড়িতে থাকো। বড়দাদু আর ছোটটা আমি খেয়াল রেখো। ও ঠাম্মি, তোমরা চিন্তা করো না, ওদের তো হাসপাতালে নিয়ে গেছে, সব ঠিক হয়ে যাবে। দেখো, আমি অবাক হয়ে যাচ্ছি, একই সঙ্গে তিনজনের কি করে বিপদ ঘটল? এর কি কোনো বিশেষ কারণ আছে? হ্যাঁ ডাক্তারবাবু, এদিকে সব ঠিক আছে, ওদিককার কি খবর? হ্যাঁ, সবাইকে ছেড়ে দেবে আজই? বাহ, এটা সত্যি খুব ভালো খবর গো। মা দয়া করেছেন। ছোট ঠাম্মি? হ্যাঁ, ছোট ঠাম্মি এখন শান্ত আছে। ঠিক আছে, হ্যাঁ, রাখছি। শৈলমা, শৈলমা কি করছেন? আমার নাগাল থেকে পালানো অত সোজা? একদম চুপ করো, চুপ। এগুলো আপনার কি হয়েছে শৈলমা? আমার এই অবস্থার কথা যদি কাকপক্ষীতেও টের পায়, আমি তোমাকে জ্যান্ত জ্বালিয়ে পুড়িয়ে মারব। ঠিক আছে, কিন্তু কাউকে না বলি। ডাক্তারবাবুকে তো বলতে হবে, নাহলে ওষুধ দেবে কি করে? আর আপনি ছোট ঠাম্মিকে কেন বলেননি বলুন তো? উনি কত চিন্তা করছে। চুপ করো! আমি এসব বাজে বকা শুনতে তোমাকে এখানে নিয়ে আসিনি, বুঝেছো? আমি যেটা বলছি সেটা করবে কিনা বলো। বলো, আমার এই মুখ ভর্তি আঁচিল তোমাকে সারিয়ে দিতে হবে। কেন কেন? তুমি বাবাকে তো সারিয়ে দিয়েছিলে, কিসব পাতা টাতা বেটে লাগিয়ে দিয়েছিলে, আমাকে করে দাও, সারিয়ে দাও। বলো, সারাবে তুমি? আমি সত্যি জানি না, আমি জানি না এটার ওষুধ কি, আমি জানি না করে হলো আমি জানি না, আমি শুধু এইটুকু জানি তুমি সারাতে পারবে। বলো, তুমি সারাবে কিনা? জানি তো, তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি এক্ষুনি তোমায় গলা টিপে এখানেই মেরে ফেলবো। বলো, তুমি সাহায্য করবে আমাকে? সারিয়ে দেবে তো?
ওঠো ওঠো। সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই, বুঝেছো? যাও এক্ষুনি আমার জন্য ওষুধ দিয়ে এসো, যাও যাও এক্ষুনি যাও যাও। ব্যাপারটা মোটেই স্বাভাবিক মনে হচ্ছে না। একই সঙ্গে তিনজনেরই দুর্ঘটনা ঘটলো। আমার মাথায় যে চাঙড়টা ভেঙে পড়লো, সেই জায়গায় তো একটা ফাটল পর্যন্ত ছিল না। আসতে ঈশান, তুই ছিলিস বলে তাই একসঙ্গে তিনজনের অ্যাক্সিডেন্ট এইরকম ভাবে তুই বলি সামলে নিলি সবটা, না হলে যে কি হতো। শুধু আমি একা নই মেজো কাকা, আর সূর্যও ছিল সাথে। সূর্য হেল্প না করলে, কারণ ছুটির দিনে পেশেন্টকে হসপিটালে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করানো যে কি ভোগান্তির সেটা শুধুমাত্র ভুক্তভোগীরাই জানে। আর সূর্য না থাকলে আমি ডাক্তার হয়েও বিশেষ কিছু করে উঠতে পারতাম না। আর ও যেভাবে মেজো কাকিমণিকে তুলে নিয়ে আসলো, তাতে আপনি বসুন এখানে। মাধুরী, ঈশান, আমি তোমার সঙ্গে যাব, অন্য গাড়িতে যাব না। সূর্য, প্লিজ কিছু মনে করো না। দেখো, আমি জানি তুমি একজন ভালো মনের মানুষ, আর ভালো মানুষরা একদিন সব কিছু জয় করতে পারে। তুমি দেখো, একদিন তুমিও আমাদের বাড়ির প্রত্যেকের মন জয় করে। তোর গাড়িতেও চল, এসো। বাবা, এটা তোমার কেমন নতুন প্ল্যান? হ্যাঁ, আবার গৌরীকে নিয়ে তুমি সমস্ত বাড়াবাড়ি শুরু করে দিয়েছো। এত কিছু হয়ে যাওয়ার পরও তোমার শিক্ষা হচ্ছে না। তুমি কি আমার শিক্ষা দেওয়ার জন্য এখানে নিয়ে এলে? তোমার কি মনে হয় আমার এতই দুরবস্থা যে আজ তোমার কাছ থেকে আমার শিক্ষা নিতে হবে? তুমি আমায় উপেক্ষা করতেই পারো বাবা, কিন্তু আমি যা বলছি সেটা তোমার ভালোর জন্য বলছি। আমার ভালোর জন্য? তুমি আমার ভালো চাও? শোনো শৈল, তোমার যদি এতটুকু বুদ্ধি থাকতো তাহলে আমাকে এত ঝামেলা পোহাতে হতো না। তোমাকে দিয়ে আর কিচ্ছু হচ্ছে না, বুঝলে? বাবা, তুমি আমাকে এই যে এত বড় বড় কথা বলছো, এই যে তোমার এত ঠাট বাট, সেগুলো বজায় রাখার জন্য কাউকে না কাউকে তো বলি দিতেই হবে। আমি শুধু সেই ব্যবস্থাই করছি, গলায় গয়নার বদলে ফাঁসির দড়ি ঝুলবে। মানে? শোনো, তোমাকে একটা শেষ সুযোগ দিচ্ছি একটা কাজ ঠিক করে করার। গৌরী সবার সামনে দেবী গন্ধেশ্বরী রূপে আবির্ভূত হোক। তুমি ওকে কি করে রাজি করাবে সেটা তোমার ব্যাপার। আর এবার যদি নিজেকে প্রমাণ করতে না পারো, তাহলে তোমার যাওয়ার আর কোনো জায়গা থাকবে না শৈল। কি করতে চাইছো তুমি? আগামী শুভ দিনে নতুন সূর্যোদয় হবে। ঠিক সেই সময় মন্দিরের দ্বার খুলে যাবে। আলতা পরে পায়ে পায়ে গৌরী এগিয়ে আসবে দেবী গন্ধেশ্বরী রূপে। नमस्ते शरण्ये शिवे सानुकंपे, नमस्ते जगत व्यापिके विश्वरूपे,
তার পবিত্র পা দেখে ভক্তদের মন আর আমাদের প্রণামীর বাক্স ভরে উঠবে। সবাই দেবী গন্ধেশ্বরীর মাহাত্ম্য গাইবে। स्वरूपे नमस्ते महायोगिनी ज्ञान रूपे नमस्ते जगच्चिन्त्यमान स्वरूपे नमस्ते महायोगिनी ज्ञान रूपे नमस्ते सदानंद। কিন্তু মালতী, ও মালতী, একটু জল দিয়ে যা না বাবা, তেষ্টা একেবারে গলা শুকিয়ে যাচ্ছে। এই মালতী, ধর, আমার ভালো লাগে না, এ বাড়িতে না কেউ কোনো কথা শোনে না। শুনবে কোত্থেকে? কানে তুলো গুঁজে বসে থাকলে? উফ, এর থেকে অন্য কিছু ভাঙলে বোধহয় ভালো হতো। এই পা ভেঙে পরের মুখাপেক্ষী হয়ে থাকা কি সম্ভব বলতো? মাধুরী, যাও না, যাও না, একটু আমার জন্য জল নিয়ে এসো না, গিয়ে যাও না। কি কি বলছো তুমি এটা? হ্যাঁ, আরে বাবা, আমি আমি কি করে জল আনবো? দেখো দেখো আমার হাত জ্বলে যাচ্ছে, জানো না? আচ্ছা, এই হাত দিয়ে আমি কি করে জলের জারটা ধরবো বলো তো? হ্যাঁ, তার থেকে বরং তোমার তো পা ভেঙেছে, তা আবার একটা পা, তুমি লাঠিতে ভর দিয়ে ঠিক জল নিয়ে আসতে পারবে। যাও। আরে আমি কি করে যাবো বলো তো? এক পায়ে গিয়ে তারপর জলের জাগ নিয়ে ব্যালেন্স করে আসতে পারবো? তাহলে কি করি? হ্যাঁ, এই বলছি, তাহলে বরং একটা কাজ করা যাক। আমার তো পা ভাঙেনি, আমি যেখানে জলটা রাখা আছে সেই অবধি যাই, কিন্তু ওখানে গিয়ে তো আমি জলটা ধরতে পারবো না। তুমি বরং জলটা তুলে নিয়ে চলে আসবে। হ্যাঁ, এটাই ভালো। বুদ্ধির ঢেকি, ঘটে কি কিছুই দেয়নি ভগবান? আমি অতটা যাবো কি করে তোমার ঘাড়ে চেপে? উফ, কিন্তু এ তো মহাপাপ। আমাকে স্বরূপে প্রত্যক্ষ করো, তবেই তোমাদের পাপ স্খলন হবে। আপনি যে আসলে দেবী গন্ধেশ্বরী তা আমরা বুঝবো কি করে? আমাকে নিজের পরিচয় দিতে হয় না। আমি যে সুগন্ধের দেবী, আমার সুবাসই আমার পরিচয়। তোমরা কি বুঝতে পারছো না? আমি এখানে আসার সঙ্গে সঙ্গে কেমন চারিদিক সুবাসে ভরে উঠেছে। শৈলমার গা থেকে সুবাস ছড়াবে না বা কেন? সত্যি তো, দর্শন দেওয়ার আগে পুরো একটা আতরের শিশি গায়ে ঢেলেছে। চুপ চুপ, চায় দিয়ে সুবাস ভাসছে, কিন্তু বড় উগ্র, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। দেবী গন্ধেশ্বরীর সুগন্ধ এত উগ্র? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা আর একটা সুবাস পাচ্ছ না? এই উগ্র সুগন্ধকে ছাড়িয়ে একটা দৈব সুবাস আসছে। দেখো দেখো, পাচ্ছ না তোমরা? হ্যাঁ তাই তো, কি অপূর্ব মিষ্টি গন্ধ। এই পবিত্র সুগন্ধে যেন মন প্রাণ ভরে গেল। কোত্থেকে ভেসে আসছে এমন সুগন্ধ? এ তো সত্যি অলৌকিক ঘটনা। দেবী ছাড়া কেউ তো এমন শূন্যে আগুন জ্বালাতে পারবে না। এই সবই দেবীর মাহাত্ম্য। জয় শৈলমার জয়, জয় গন্ধেশ্বরী দেবীর জয়। এসো, তোমরা এসো। পিসিমণি, আমার কিছু বন্ধু বান্ধব এসছে তোমার ভক্ত হবে বলে। তুমি যদি তাদেরও একটু কৃপা করো তাহলে ওদের জীবনটা ধন্য হয়ে যায়। প্রণাম শৈলমা, আমরা যুক্তিবাদী সংগঠন থেকে এসেছি। আমরা আপনার ভক্ত হব তখনই যখন যুক্তির বিচার করে দেখব যে আপনি সত্যিই দেবী। তোমরা তোমরা আমার ক্ষমতা বিচার করতে এসেছো? তোমাদের এই দুঃসাহস হয় কি করে? তোমরা জানো আমি কে? সেটাই জানতে এসেছি। আসলে আপনার এই কার্যকলাপগুলো কতটা অলৌকিক আর কতটা ম্যাজিক সেটাই দেখতে চাই। আমার ভক্তরা দেখো এরা কি করছে। তোমাদের চোখের সামনে তোমার দেবীকে অসম্মান করছে। এতে কিন্তু মা রুষ্ট হবেন, আর তার রোষ গিয়ে পড়বে তোমাদের উপর। ঈশান, তুই এই ভক্ত সমাগমে এদের মতো নাস্তিককে নিয়ে এসে ভয়ঙ্কর ভুল করেছিস।
বিনা দোষে আমার ভক্তদের পাপ লাগবে। এই লোকটা তো আচ্ছা ঠেটা, সব সময় সব কাজে এসে বাধা দেয়, কিছুতেই কথা শোনে না। দে ওদের ঘাট ধাক্কা দেবে ওদের দে সঙ্গী তো দে, ঘাট ধাক্কা দে। আসলে তোমরা যার আরাধনা করো তার উপরেই তোমাদের বিশ্বাস নেই, তাই তার বিরুদ্ধে একটা কথা শুনলেই তোমরা এরকম রেগে যাও। তাই তো কদিন আগে তো তোমরাই আমাকে অন্ধবিশ্বাস থেকে দেবী বানিয়ে দিয়েছিলে, আর আজও তোমরা অন্ধ হয়ে আছো। সত্যিটার মুখোমুখি হতে ভয় পাচ্ছ তোমরা। কিসের সত্যি? সত্যি শুধু আমি এসেছি গোটা জগৎ সংসারের দুঃখ কষ্ট সব দূর করতে। আমি হলাম একালের দেবী, দেবী শৈলমা। বেশ, তো আপনি যে দেবী সেটা আপনি একবার প্রমাণ করে দিন, তাহলে আমরা চুপচাপ এখান থেকে চলে যাব। দিন ধরে চেষ্টা করে যাচ্ছে, বারবার প্রমাণ জোগাড় করেছিলাম, কিন্তু পিসিমণি ঠিক বুদ্ধি করে সেগুলো নষ্ট করে দিয়েছিল। কিন্তু অপরাধের শাস্তি একদিন না একদিন তো পেতে হবেই ছোটদাদু, তাই নয় কি? শৈল এই বাড়ির এই পরিবারের মেয়ে হয়ে এরকম জঘন্য কাজ করতে পারে, এ তো আমি কল্পনা করতে পারি না। আমাদের অনেকদিন আগেই সন্দেহ হয়েছিল, আর এখন যখন হাতে নাতে প্রমাণ পেয়ে গেছি, সন্দেহের আর কোনো অবকাশই রইল না। তোমরা সবাই শৈলমার বিরুদ্ধে কথা বলছো তো, কিন্তু একবারও কেউ গৌরীর দিকটা ভেবে দেখছো না। ওর কোনো দোষ নেই বুঝি? এতদিন তো শৈলমার বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি। কবে থেকে অভিযোগ ওঠা শুরু করছে? যবে থেকে গৌরী এই বাড়িতে এসেছে। আসলে না হো হো সহ্যই করতে পারে না শৈলমাকে, তাই জন্য সুযোগ বুঝে শৈলমাকে ফাঁসিয়ে দিল। ইস্তি ভাই, তুমি কি বলতে চাইছো? গৌরী মিথ্যে মিথ্যে শৈলমাকে ফাঁসিয়েছে। মেজদি ভাই শৈলমা মানুষ খুন করার মতো একটা জঘন্য অপরাধ করার চেষ্টা করেছে, আর তুমি ওনাকে নির্দোষ প্রমাণ করতে চাইছো? না, আমি প্রমাণ করতে চাইছি না, কিন্তু একবার এটাও ভেবে দেখো, এই বাড়িতে মা ঘোমটা কালীর পুজো হয়। শৈলমাকে দেবী রূপে কল্পনা করে সবাই কত সম্মান করে। এই বাড়ির মান সম্মান সব কোথায় যাবে বলো তো? বাড়ির মান সম্মান নিয়ে গৌরীর কিছু যায় আসে নাকি? ও চেয়েছিল শৈলকে সরাতে, এবার শান্তি হয়েছে তো তোমার? না না ভাই, তুই এভাবে কেন গৌরীকে বলছিস? না, যা কিছু ঘটলো সে তো আমরা সবাই দেখলাম, জানলাম, শুনলাম। এবারে বউকে এইভাবে মারার কথা ভাবলো কি করে শৈল এটা করতে পারলো? আমি তো ভগবান। গৌরীমা, গৌরীমা, আমি বাড়ির সকলের হয়ে তোমার কাছে আমি ক্ষমা চাইছি। কি করছো দাদু তুমি? ওপর ওপর থেকে কোনো সিদ্ধান্তে এসো না, এতে গৌরীরও হাত থাকতে পারে। ওই যে অভিজিৎ ছেলেটি, সে কি একেবারে সাধু সন্ন্যাসী নাই? ও গৌরী চর দুজনে মিলে কারসাজি করে শৈলকে ফাঁসিয়েছে। আমারও তাই মনে হয়, শৈলমাকে সাদাসিধে পেয়ে এই গৌরী শৈলমাকে ফাঁসিয়েছে। তোমরা সবাই আমাকে ভুল বুঝছো। শৈলমা কেন আমার শত্রু হতে যাবে? আমি তো কোনো ক্ষমতা চাই না, আমি কখনো দেবী হতে চাইনি। এই বাড়িতে প্রথম পা দেওয়া থেকে শৈলমাই আমার বিরুদ্ধে গেছে, তারপর নানা ভাবে আমাকে বিপদে ফেলেছেন, শেষ পর্যন্ত আমাকে মেরে ফেলার চেষ্টা করে। গৌরী বা ঈশান এরা কোনো ভুল তথ্য তো দেয়নি। শৈলর কথা ভাবলে আমার সত্যি কষ্ট হচ্ছে। বেশি অহংকার করতে গিয়ে আজ শৈলমায়ের এমন দশা হলো। তিনি নিজেকে দেবী বলে মনে করতেন, তাই ভেবেছিলেন যা খুশি তিনি করতে পারেন। কিন্তু কোনো মানুষ কখনো দেবী হয় না, মানুষ মানুষই থাকে, আর মা থাকে মায়ের জায়গায়। কোনো দোষ করলে মা তাকে নিশ্চিতভাবে শাস্তি দেবেন। গৌরী মাঝে মাঝে কত সহজে মায়ের নাম নিয়ে সত্যি কথাগুলো বলে দেয়। ঠিকই তো, মানুষ যখন নিজেকে ভগবান ভাবতে শুরু করে তখনই সে অন্যায়গুলো করতে শুরু করে। থাক থাক থাক, অনেক বড় বড় কথা বলেছ। শৈলকে পুলিশে ধরিয়ে দিয়ে নিজেকে খুব বড় মনে করছো, তাই না? তোমারও পতন হবে শিগগিরই। আমি কোনো দোষ করলে মা আমাকে ঠিক শাস্তি দেবে ছোটদাদু, সেটা আমি খুব ভালো করে জানি।
এসো এসো তুমি দেখো একবার ভালো করে দেখো কি অবস্থা তুমি করেছো। হ্যাঁ ছোট ঠাম্মি, তোমার লজ্জা করে না তাই না? তুমি একটা মায়ের কোল থেকে তার সন্তানকে এইভাবে কেড়ে নিলে গৌরী। না, গৌরী কোনো দোষ করেনি। অন্যায় যা করেছে সে আমার মেয়েই করেছে। একদিন না একদিন ওকে তো শাস্তি পেতেই হতো। আমি চাই ও তার নিজের ভুলটা বুঝতে পারুক, নিজেকে যেন শুধরে নেয়, আবার নতুন মানুষ হয়ে যেন শৈল ফিরে আসে। মূর্খ কোথাকার, এত বড় সাহস, তুই আমাকে ছুঁয়েছিস? কি কেস কি, চুরি না কেপমারি? আচ্ছা তুমি কি যাত্রা দলে কাজ করো নাকি? এরকম অদ্ভুত জামা কাপড় গয়নাকাটি পরে আছো কেন? কাকে কি বলছিস তুই? তুই জানিস না, জানিস না তোরা আমি কে? আমি শৈলমা, বিখ্যাত শৈলমা। বিখ্যাত? কার মা বললে? শৈল? সে আবার কে? কোনো বড় গুন্ডা টুন্ডা নাকি? আমি তোমাকে এমন চাকার কিসের ধরা চুড়ো ছেড়ে এটা পড়ে ফেল। ওরে ফেল। আরে আমি তো খবরটা পেয়ে কি করব বুঝতেই পারছিলাম না, ওই জন্য সূর্যকে নিয়ে তাড়াতাড়ি চলে এলাম। আর শোন, আমার মনে হয় যা হয়েছে একদম ঠিক হয়েছে। হ্যাঁ ঠিক বলেছিস, যা হয়েছে একদম বেশ হয়েছে। আমরা এবার অ্যাটলিস্ট একটু শান্তিতে থাকতে পারবো। কি সারাক্ষণ শুদ্ধিকরণ শুদ্ধিকরণ আর কোনো কথা নেই। এবার নিজে জেলে গেছে, নিজে জেলে গিয়ে এখন নিজের শুদ্ধিকরণ নিজেই করুক। কি অদ্ভুত না, কথায় কথায় ত্রিশূল নিয়ে তেড়ে আসাটা এবার বের হবে। গৌরীকে যে কতবার ত্রিশূল দিয়ে মারতে গেছিল, কপাল জোরে বেঁচে গেছে মেয়েটা। হ্যাঁ গো, জেলে শৈলমাকে পুলিশরা মারবে? না না চিকু, মারবে কেন? তবে হ্যাঁ, সব নিজের কাজ নিজেকেই করতে হয়, অন্যকে দিয়ে করানো যায় না। আর অন্যায় করলে বকুনি খেতে হয়। বেশ হয়েছে, সারাদিন খালি আমাকেই বকে তো, এবার নিজেই বকা খাবে। আহ চিকু, তোমরা এভাবে বলছো কেন গো? উনি তো এই পরিবারেরই একজন। হ্যাঁ মানছি শৈলমা অন্যায় করেছেন, ছোট ঠাম্মি একদম ঠিক বলেছে। মা যেন শৈলমাকে সুমতি দেয়। তা ঠিক বলেছ, তবে আমার কি মনে হয় বলো তো, যা হয়েছে ভালোই হয়েছে। আমার একটা বক্তব্য আছে, মানে আমি বলছিলাম যে এরকম একটা পরিস্থিতিতে সেলিব্রেশন তো হতেই পারে, তাই না? সেলিব্রেট করার জন্য একদম একটা অ্যাপ্রোপ্রিয়েট দিন আছে, কালকে তো নিউ ইয়ার। রাইট, নতুন বছর আসছে। আর আমরা তাহলে নিউ ইয়ার ইভে একটা পার্টি করতে পারি। এই জন্য আমার তরফ থেকে একটা আইসক্রিম পাওনা রইল। কিন্তু বলছি ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে যাবে না তো? হ্যাঁ একদমই, আমারও তাই মনে হয়। পরিবারের একজন হাজতে বাড়ির তো সবার মনও ভালো নেই। না না, এই সময় হই হুল্লোড় করা একদম ঠিক হবে না। ঠিক উল্টোটা হবে গৌরী। আরে আমাদের বাড়ির যা পরিবেশ হয়ে আছে, এতে আমাদের দম বন্ধ হয়ে যাচ্ছে। তার থেকে পার্টি করলে আমরা সবাই একটু রিল্যাক্স হব, বুঝতে পারলে? হ্যাঁ গৌরী, আর পার্টিটা হলে সবার মন ভালো হয়ে যাবে। শোনো, তোমরা এই বাড়িতে উৎসব করবে? আসুন আসুন আসুন। ভালো আছেন? হ্যাঁ, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ব্যবস্থা, খুব সুন্দর। কিন্তু এই সবাইকে দেখছি, শৈলমাকে তো দেখছি না, তিনি কোথায়? শৈল ওই মানে নতুন বছরের সন্ধিক্ষণে ও একটু হিমালয় যাত্রা করেছে, ওখানে কিছুদিন তপস্যা করবে। ইস, তাহলে আর সাক্ষাৎ হলো না। ভেবেছিলাম দুটো কথাও বলবো। ও আপনি সাক্ষাৎ করতে চান? সে ব্যবস্থাও আছে। মাধুরী, রিমোটটা এক্ষুনি শৈলমাকে দেখতে পাবেন ওইখানে। শৈলমা এবার দর্শন দেবেন। মা, মা গো,
ভালো আছেন আশা করি সবাই। আমি একটা বিশেষ কাজের জন্য আপনাদের মধ্যে উপস্থিত থাকতে পারিনি, তবে খুব তাড়াতাড়ি আমি ফিরে আসব, আবার দেখা হবে আপনাদের সঙ্গে। আমার আশীর্বাদ সর্বদাই আপনাদের মাথার উপর। আচ্ছা 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 ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তো সবাইকে জানানোর তো কোনো প্রয়োজন নেই, আমি দেখে নিই। আজ আমি সবাইকে বলবো যে I love you, ডাক্তারবাবু। গৌরী 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 এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এসো। শান্ত হও গৌরী, আমার ভুল হয়ে গেছে, প্লিজ। আমি তো বলছি আমি সবাইকে বলবো যে I love you। চুপ, আর কিচ্ছু বলবে না তুমি। সর্বনাশ, সর্বনাশ! যা ভয় করছিলাম ঠিক তাই হচ্ছে। কি করবো এখন? কি করবো? ওদের কি বাধা দেবো? কিন্তু কি করে আটকাবো? গৌরীর যা অবস্থা দেখলাম, যদি চিৎকার চেঁচামেচি করে, না না, এ হতে দেওয়া যায় না। এই আমি হতে দেব না, কিছুতেই হতে দেব না আমি। দাঁড়াও তো, আমি দেখছি। নিচে সবাই অপেক্ষা করছে, চলো। আজ কেউ কোথাও যাবে না, আজ শুধু I love you, ডাক্তারবাবু। আজ নিশ্চয়ই মায়ের ঘুমটা সম্পূর্ণ ভেঙে গেছে। উফ, কি করি এখন? জীবনে প্রথমবার তুমি একটা কাজের কাজ করলে। আজ তো মনে হচ্ছে গৌরী সত্যি বড় হয়ে গেছে। তো গৌরী আর পাচ্ছেনি, আমি অনেক বড় হয়ে গেছি, অনেক বড়। ডাক্তারবাবু, I love you, I love you, ডাক্তারবাবু, I love you, I love you. পাগল একটা।
আবার আমাকে সব ঠিক করতে হবে, কিন্তু বেশি দিন তো এইভাবে ওদের আটকে রাখা যাবে না। কি করব? ওদের মধ্যে দূরত্ব তৈরি করতে হবে। জয় মা, জয় মা, জয় মা। অনেক অন্যায় করেছ, আর করো না। আমি তোমাকে সাবধান করছি, এরপর যাই অন্যায় করবে সব তোমার কাছে ফিরে আসবে। সাবধান। ছি 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 ছি, আমি না ভাবতেও পাচ্ছি না, শেষে এই ঘোষাল বাড়ির বউ কিনা মদ খেয়ে মাতলামি করলো। হ্যাঁ, তোমরা ভাবতে পারছো এটা? আচ্ছা, এই যে বড়দি, আনন্দি, আমরাও তো এত বছর ধরে এই বাড়িতে বউ হয়ে আছি, আমরা কখনো এটা কল্পনাও করতে পেরেছি? তোমরা বলো একবার, কি হলো বলো না বড়দি। তোমরা সবাই ঠিকই বলছো, আমারই ভুল। আমি মস্ত বড় অন্যায় করে ফেলেছি। বাড়িকে, এই বংশকে আমি লজ্জায় ফেলেছি। আমার আর মুখ দেখানো উচিত না, উচিত না। সেটা যদি বুঝেই থাকো তাহলে মুখ দেখাচ্ছ কেন? ওই মুখ আর দেখিও না, চলে যাও এই বাড়ি ছেড়ে। কেন ছোট দাদু? কেন মুখ দেখাবে না? গৌরী কি এমন অন্যায় করেছে? হয় চলে এলেন বউয়ের ওই সালিশি করতে। অবাক হইয়া ঈশান, কোথায় তুমি লজ্জিত হবে, রাগ হবে তোমার বউয়ের উপর, তা না। শোনো ঈশান, আজ আমি আর কোনো কথা শুনবো না। শুনতে তো তোমাকে হবেই ছোট দাদু, তা না হলে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। আর আমায় একটা কথা বলো তো ছোট দাদু, তোমাদের যদি এতই সমস্যা থাকে তাহলে পার্টিতে মদের আয়োজন কেন রেখেছিলে? আর ছেলেরা মদ খাবে, মেয়েরা খাবে না, বররা মদ খাবে, বউরা মদ খাবে না, এগুলো ঠিক কি ধরনের হিপোক্রেসি? ছোট দাদু, তোমাদের যদি এই ব্যাপারটাতে এতই সমস্যা থাকে না, তাহলে এরপর থেকে এক কাজ করো, পার্টিতে একটা নোটিশ টাঙিয়ে দিও, যেখানে কে কতটা কি করতে পারে সেগুলো লেখা থাকবে। আর তা না হলে এই ধরনের আয়োজন করার কোনো প্রয়োজন নেই। আর একটা কথা ছোট দাদু, তোমাদের যদি মেয়েদের মদ খাওয়াতে এতই আপত্তি থাকে তাহলে তোমরা মাকে কারণ বাড়ি কেন দাও? তখন তোমাদের এই সমস্ত কথা মনে থাকে। ডাক্তারবাবু আমাকে রক্ষা করার জন্য মায়ের নাম পর্যন্ত নিল। হাসি পাচ্ছে তোর? হাসি পাচ্ছে তোর? চল এখান থেকে, চল। হাসি পাচ্ছে না? আমি শৈল মা, দেব নাকি ছুট দিয়ে চুকতে গেলে? কি হচ্ছে কি? চল 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 চল। তোর হাতে দেখতে কিচ্ছু দেওয়া যাবে না, কিছু একটা গোলমাল বাঁধিয়েই ফেলবি। এখানে গুন্ডাগিরি করলে না একেবারে কালা কুঠুরিতে আটকে রাখবো। ওসব মস্তানি এখানে চলবে না। তুমি এদিকে এসো তো, এদিকে এসো। তোমার ওই দেবী হওয়া নিয়ে তোমার বাড়িতে যখন একটা গন্ডগোল হচ্ছিল, তখন আমি তোমাদের পাশে না দাঁড়িয়ে উল্টে তোমাদের বকাবকি করেছিলাম।
আসলে আমার বোঝার ভুল ছিল। না না কাকা বাবু, আপনি তো গুরুজন, আপনি বকতেই পারেন, আমি কিচ্ছু মনে করিনি। পরে ঈশানের মুখ থেকে সবকিছু শোনার পর আমার ভুল ভাঙে। তবে সমস্ত ব্যাপারটা তোমরা যেভাবে হ্যান্ডেল করেছো তাতে আমি তোমাদের জন্য গর্বিত। কিন্তু এই ব্যাপারটার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। ছি ছি কাকা বাবু, আপনি এভাবে কেন বলছেন? ক্ষমা চাইছেন কেন? আমাদের তো মঙ্গলই চান আপনি, আপনি তো বকতেই পারেন। দেখো মা, আসলে আমি তো একা থাকি, যা হোক করে তোমাদের জন্য কিছু ব্যবস্থা করেছি, একটু খেয়ে নাও। এ বাবা কাকা বাবু, আপনি তো আগে বলবেন, আমি না হয় আপনার জন্য রান্না করে নিয়ে আসতাম। হ্যাঁ স্যার, গৌরী রান্না করতে আর খাওয়াতে দুটোই খুব ভালোবাসে। ঠিক আছে, সে নয় গৌরীমার হাতে আমরা একদিন খাবো, কিন্তু আজকে তো তোমরা খেয়ে নাও। বাহ, কি ভালো রান্না, একদম আমার মায়ের হাতের বলে মনে হচ্ছে। আয় আয়, নিয়ে আয়, এখানে রাখ সবজিগুলো। শোন, এগুলো তাড়াতাড়ি কেটে ফেল, রাত্রে রান্নার কাজে লাগবে। এত সবজি? হ্যাঁ, রাবণের গোষ্ঠী, এত সবজি তো লাগবেই। আমি এসব পারবো না করতে। আমি কোনোদিন সবজি টবজি কাটিনি, আমার হাতে খুব ব্যথা করছে, আমি পারবো না। পারবো না? কর বলছি। কথা শুনে তো মনে হচ্ছে কোথাকার মহারানী এলেন। ধর, কর। আমার হাত কেটে গেল। এই চুপ করে বসে আছো কেন? কাজ করতে পারছো না? সব কাজ গৌরীকেই মানায়, শৈলমার জন্য এসব কাজ নয়। আরে শৈলমা না? চিনতে পেরেছো তাহলে? সে কি চিনবো না? আমি আপনার কত বড় ভক্ত বলুন তো। তা আপনি এখানে? আমি এখানে আছি ঠিকই, কিন্তু বেশি দিন এখানে আমি থাকবো না। বলছেন কি? এখান থেকে বেরোবেন কি করে? মানে এখান থেকে বেরোনো তো অত সহজ নয়, তা না হলে কি আর এতদিন ধরে পড়ে থাকতাম? যত কঠিনই হোক আমি এখান থেকে বেরোবই। মানে আপনি মনস্থির করেই নিয়েছেন যে এখান থেকে বেরোবেন, তাই তো? কেন, তুমি কি এখান থেকে বেরোনোর কোনো রাস্তা জানো? আমি নই, আরেকজন জানে। তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমরা একটা দারুণ প্ল্যান করেছি। কি কি গো? মানে আমি বলছি দেখো, আমরা না প্রত্যেক বছর বাড়ির সবাই মিলে পিকনিকে যাই। আমাদের বাগান বাড়িটা আছে ওইখানে। বাড়িটা পরিষ্কার করা হয় না, তো যেদিন আমরা পিকনিকে যাই সেদিনকে পরিষ্কার। যাকে ওই কথা ছাড়ো, মোদ্দা কথা হচ্ছে যে আমরা ঠিক করেছি আমরা কালকেই পিকনিকে যাব। কেমন প্ল্যান বলো? হ্যাঁ, অনেক দিন দল বেঁধে কোথাও যাওয়া হয়নি, একটু ফ্রেশ এয়ারে সবাই ঘুরে আসবো।
অনেক মজার হই হুল্লোড় হবে, কি বলো? কেমন প্ল্যানটা? ঠিকই বলেছিস ছোট। এমনিতেই বাড়ির সবার মনের যা অবস্থা, একদিনের জন্য এই চার দেওয়ালের বাইরে বেরোলে সবারই ভালো লাগবে। আচ্ছা শোনো, তোমরা যাও, আমাকে কিন্তু এর মধ্যে টেনো না। আমার হসপিটালে প্রচন্ড চাপ চলছে, প্রচন্ড পেশেন্ট, আর ডাক্তাররাও ছুটিতে আছে। এই এলাম আমাদের রামগরুর ছান। আরে সবসময় এরকম কেন করিস বলতো? হ্যাঁ, আরে এটা গৌরীর প্রথম পিকনিক, কত আনন্দ হবে। আর তাছাড়া বাড়িতে নতুন সদস্য তো এসছে, সূর্য, ওকে কে ঘোরাবে? এরকম করিস না, চল না। একদম ঠিক, পিকনিক হবে আর সবাইকে যেতে হবে, কারোর কোনো আপত্তি শোনা হবে না। তবে যাই বলো তোমরা, নীলা আর রূপম যদি এখানে থাকতো তাহলে 16 কলা পূর্ণ হতো। হ্যাঁ, ওরা থাকলে খুব ভালো হতো, কিন্তু ওরা তো লম্বা ট্রিপে গেছে, বেড়াতে গেছে, ওরা যেতে পারবে না। তাহলে নীলা দিদি আর রূপম দাদা এলেই সবাই মিলে আনন্দ করা যেত না হয়? দিদি ভাইরা ফিরে আসলে আমরা আরেকবার মজা করলেই তো হলো। ও, তোমার তো দেখছি খুব পোয়া বাড়ো। আজ পার্টি, কাল পিকনিক, পরশু আনন্দ। লেখাপড়াটা কখন হবে শুনি? হ্যাঁ, চলো পড়তে বসবে, চলো। ও জেম্মা, আরে দেখো না, আমাকে একটু বলো না, এখন তো উইন্টার ভ্যাকেশন চলছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, পিকনিক থেকে ঘুরে এসে তারপর থেকে চিকু রোজ মন দিয়ে পড়াশোনা করবে। তোমরা পিকনিকে যাচ্ছ? এই কবে যাচ্ছ গো? কবে কি, আমরা কালকেই পিকনিকে যাচ্ছি। শান শোন, প্লিজ, তোকে কিন্তু ছুটি নিতেই হবে। হ্যাঁ, কোনো কথা শুনবো না, এরকম করিস না সব সময়। আর এমনিতেও ঈশান ছাড়া পিকনিক হতেই পারে না। কি? হ্যাঁ, দাদা ভাই ছাড়া তো পিকনিক পুরো ইনকমপ্লিট। নো দাদা ভাই, নো পিকনিক। একদমই তাই, নো পিকনিক, নো পিকনিক, নো পিকনিক, নো পিকনিক, নো পিকনিক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। এই চিকু, বস চুপ করে। যাবো আমি, হয়েছে? যাবে। আরে ছোটটা মেয়ে, ছোটটা মেয়ে, আমরা ভাবছি কালকে আমাদের বাগান বাড়িতে একটু পিকনিকের জন্য যাব। তুমি যাবে তো? না রে বাবা, আমার যাওয়া হবে না। তাছাড়া কাল তোর ছোট দাদু বাড়িতে থাকবে। মেজু কাকিমণি, কি হয়েছে? এরকম ভয় পেয়েছো কেন? কে ফোন করেছিল তোমাকে? হ্যালো, ও মেজু কাকিমণি, কে গো? কিছুই তো শোনা যাচ্ছে না। হ্যালো, আর তো কোনো শব্দই পাচ্ছি না। চাপ বাবা, কেটে গেছে মনে হয়। দেখি। এই, কোনো ম্যানার্স জানো না তাই না? হ্যাঁ, সাহস হলো কি করে তুমি আমার ফোনে হাত দিয়েছো? রাগ করছো কেন মেজো কাকিমণি? তোমাকে দেখে মনে হচ্ছিল খুব ভয় পেয়ে আছো, সেই জন্য দেখছিলাম কে ফোন করে কি বলছিল। আমি তোমার কাছে কোনো সাহায্য চাইছি? চাইনি তো। তোমাকে সব ব্যাপারে নাক গলাতে হবে তাই না? তুমি আসলে শুনতে চাইছিলে আমার ফোনে কে কথা বলছে। খবর তাহার বলে দিচ্ছি গৌরী, যদি তুমি আমার ব্যাপারে আর কোনো কথা বলতে এসেছো না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। সচ্চ এরকম করছে কেন মেজো কাকিমণি? কেমন জানো। কি রে, তুই এখন এখানে দাঁড়িয়ে? সবাই গাড়িতে উঠে বলে তুই যাবি না? হ্যাঁ, এই তো যাচ্ছি ঠাম্মি। সাবধান কেমন? তুমি চিন্তা করো না গো, আমি সববার খেয়াল রাখবো। আমি তোকে সাবধানে থাকার কথা বলছি। তুমি ভয় পেও না গো ছোট ঠাম্মি, মা তো আছেন, উনি বিপদ আপদ থেকে সবাইকে রক্ষা করবেন। আমি আসি। হ্যাঁ, আয়। এই, আমরা তো এখানে 3টে কাপল আছি, তো একটা মজার গেম খেলা যাক। আমাদের কবে কার প্রথম দেখা হয়েছিল সেটা বলি। রাইট, আইডিয়াটা কিন্তু দারুণ দিয়েছিস। অবশ্য হ্যাঁ, তো এই দাঁড়াও না, তুই, কাকিমণি, দাদা ভাই, তোরা 3জনেই তো লাভ ম্যারেজ কাপল বসেই আছিস, তো বলে ফেল তোদের আসল প্রেমের গল্পগুলো আমরা একটু শুনি সবাই। এই না না, আমাদের কিন্তু লাভ ম্যারেজ নয়।
হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছো কাকিমণি, যদি না জানতাম। যাই হোক, তোমাদের লাভটা কি তো অ্যারেঞ্জ করা হয়েছিল তাই না? না মানে ওই আর কি, প্রথম প্রথম কয়েকবার আমি দেবতনুর সঙ্গে এই বাড়িতে এসেছিলাম, আর তারপরেই মা আর জ্যাঠামশাই মিলে আমার বাড়িতে গিয়ে কথা বলেন। বাবা এত লজ্জা হচ্ছে কেন? সব তো হয়েই গেছে। ও ডাক্তারবাবু, এসব কি আলোচনা হচ্ছে এখানে? মা আছে, দাদু আছে, এসব কি কথা? আরে না গৌরী, এসব অনেক পুরনো কথা। হ্যাঁ পুরনো কথা, কিন্তু কথাগুলো পুরনো হলেও এখনো ছবির মতন পরিষ্কার আমার কাছে। চোখ বন্ধ করলেই সবটা মনে পড়ে যায়। আহা, এসব দিনকাল ছিল। কেন ছোটকা, তুমি কি এখন খারাপ আছো? কাকিমণি তো তোমায় এখনো চোখে হারায় গো। আমার বই গেছে ওকে ভালোবাসতে। ও ছোট কাকিমণি, আবার সবার সামনে ভালোবাসাবাসির কথা, তো তোমাদের লজ্জা করছে না? আজ সবাই আনন্দ করতে এসছে, হ্যাঁ? যার যা প্রাণে আছে একেবারে মন খুলে বল। আজ আর লজ্জা পেয়ে কাজ নেই। তোমরাই বলো, তোমাদের শুরুটা কি করে হলো একটু বলো। আমাদের শুরুটা মানে সবাই তো জানি যে আমি একটা নিউজ চ্যানেলে কাজ করি, তো ওখানে আমি রিপোর্টিং করতাম তখন। তো একদিন হঠাৎ দেখি অফিসে না একদম তুলকালাম ব্যাপার। হ্যাঁ মানে ভিড় জমে গেছে, লাইন লেগে গেছে। কি না, একজন নতুন সুন্দরী নিউজ রিডার জয়েন করেছে, তাকে দেখার জন্য একেবারে লাইন। আমার কোনো ইন্টারেস্ট ছিল না, হ্যাঁ মানে আমি সেসব নিয়ে অত বদার্ডই ছিলাম না। কিন্তু এখন বিদুষী আনন্দী ভট্টাচার্য যদি আমাকে পাত্তা দেয় যে, হ্যাঁ। কি মিথ্যে কথা তুমি বলতে পারো? তুমি তো ঢপ দাও কি করে? হ্যাঁ, ওই ভিড়ের মধ্যে না সবার আগে তুমি দাঁড়িয়েছিলে, বুঝেছো? যতক্ষণ না পাত্তা দিচ্ছিলাম পেছনে ঘুরঘুর তুমিই করতে, আমি না। আচ্ছা ঠিক আছে, এটা সত্যি বলেছে। আচ্ছা আমাদের গল্প তো হলো, এবার পলা তোর গল্পটা বল। তোদের কেসটা বলতো। আরে আমাদের আবার কি কেস, ওই তো কলেজের একটা ফেস্টে সূর্য এসেছিল পুরনো স্টুডেন্ট হিসেবে গেস্ট হয়ে। আর সেদিন পলে একটা গান গেয়েছিল। ঠিক করে দেখে করো, দেখো এইখানটায় রেখে মারো, ঠিক আছে? করো। ঠিক আছে, হ্যাঁ এবার মারো। এই তো না, এ বাবা রে, আরে তুই দেখা না একটু। হচ্ছে না। পারেনি পারেনি। এবার কি হবে? আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি। না চিকু বাবু ধরো। দেখি দেখি, এত ভিড় করবেন না, আপনার বাইরে যান। হ্যাঁ ডক্টর, আমরা বাইরে ওয়েট করছি, এসো। দেখি আপনি কি দেখছেন, প্লিজ বাইরে যান। না ডক্টর, আমি এখানেই থাকবো। দেখুন আমার স্ত্রীর এরকম অবস্থা, আমি এখন বাইরে যেতে পারবো না। প্লিজ আমায় এখানে থাকতে দিন। সিস্টার, আমি ড্রিপ চালু করছি, আপনি সাকশন পাইপটা নিয়ে আসুন। আপনি চিকিৎসা করবেন নাকি? আপনি কি ডাক্তার? হ্যাঁ আমি একজন ডক্টর, প্লিজ আমায় এখানে থাকতে দিন। ডাক্তার? স্যার উনি ডক্টর ঈশান ঘোষাল, ওনাকে আমি চিনি, উনি একজন নামকরা। ও সরি 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 স্যার, আমি একদম চিনতে পারিনি আপনাকে। সিস্টার, আপনি ডাক্তার ঘোষাল যা বলছেন আপনি এক্ষুনি ব্যবস্থা করুন, যান যান। ওকে থ্যাংক ইউ। স্যার কিছুদিন আগেই একটা জার্নালে আপনার লেখা পড়েছিল, কি দারুণ লিখেছেন সত্যি। আর কিছুদিন আগেই তো আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালে আপনি সেমিনারে বক্তব্য রাখতে এসেছিলেন। দুর্ভাগ্যবশত আমি সেখানে পৌঁছতে পারিনি, কিছু মনে করবেন না স্যার। এটা কি হচ্ছে? আরে বড় বউ কেন এমন হচ্ছে বলতো? একটার পর একটা খারাপ খবর
আবার কি খারাপ খবর এসেছে? থানা থেকে ফোন করেছিল, শৈল নাকি জেল থেকে পালিয়েছে। জেল থেকে পালিয়েছে? ঠাকুরজি এরকম একটা কাজ কেন করতে গেল? ওকে কোনো দাগি আসামি যে সারা জীবন ধরে পালিয়ে পালিয়ে বেড়াবে, নাকি এবার বিদেশে চলে যাওয়ার প্ল্যান করেছে ঠাকুরজি? এবার তো পুলিশ ওকে হন্যে হয়ে খুঁজবে। জেল পালানোর দাগি আসামি বলে কথা। আর শুধু তাই নয়, সাজাও বেড়ে যাবে ধরা পড়ে। কতদিন শৈলমা এইভাবে গা ঢাকা দিয়ে থাকবে? ভাগ্যিস পালানোর সময় কোনো গার্ডের চোখে পড়েনি। আমি শুনেছি জেলের গার্ডরা নাকি কয়েদিদের পালাতে দেখলে গুলি টুলি পর্যন্ত ছুড়ে দেয়। সেরকম যদি হতো তাহলে কি হতো? আচ্ছা, গৌরী হঠাৎ জলে অজ্ঞান হয়ে পড়ে গেল কি করে, একটু কেউ বলতে পারো? পা পিছলে যদি পড়ে যেত তাহলে তো সাঁতার কাটতো, তাই না? কারণ ও গ্রামের মেয়ে, সাঁতার কাটতে জানে। ও তো নিজেকে বাঁচানোর চেষ্টা করতো। জলে পড়ে গিয়ে ডুবে যাওয়া তখনই সম্ভব যখন ও অজ্ঞান থাকবে। এমনি এমনি যদি জলে পড়তো তাহলে তো বাঁচার জন্য গৌরী হাত পা ছুটত, কিন্তু কোনো শব্দ তো হয়নি, তাই না? দেখো, গৌরী সুস্থ হয়ে না আসা পর্যন্ত কিন্তু কিচ্ছু জানা যাবে না। আচ্ছা, এটা শৈলমার কাজ নয় তো? শৈলমার জেল থেকে পালানোর পরই এই ঘটনাটা ঘটলো। আর শৈলমার শত্রু তো গৌরী, তাই না? মুক্তা শৈল নিজের ভুলটা বুঝলো না। ও সবসময় ভাবে যে ওর জেল হওয়ার জন্য গৌরী দায়ী। ভেবেছিলাম জেলে গেলে বোধহয় ওর বিবেক বুদ্ধি জাগ্রত হবে, তা তো হলো না। ছি 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 ছি, শেষে কিনা শৈলও জেল পালানো কয়েদি হয়ে গেল। আরে বড় বউ, আমাকে একবার গৌরীর কাছে নিয়ে যাবি? ওকে না দেখা পর্যন্ত আমার শান্তি হচ্ছে না, একটু নিয়ে যাবি আমাকে? আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে নিয়ে যাব। ছোট ঠাম্মি, গৌরীর কিচ্ছু হবে না, দেখো গৌরী ঠিক ভালো হয়ে যাবে। শৈলমা ভেবেছে গৌরী বোধহয় মরে গেছে। এত সহজে নয়, ওই মেয়ে হচ্ছে কই মাছের জান, এখনো বেঁচে আছে। না, এটা এক্ষুনি শৈলমাকে জানাতেই হবে। যাক, এখন পালস রেটও ঠিক আছে, পেট থেকে অনেকটা জলও বেরিয়ে গেছে। ভাগ্যিস আপনি ঠিক সময় নিয়ে এসেছিলেন, না হলে একটা বড় বিপদ হয়ে যেতে পারত। আর কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে যাবে। থ্যাংক ইউ ডক্টর। হ্যালো, আপনি নিজে ফোন করেছেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার যে কি এক্সাইটেড লাগছে না। আপনি আসুন আসুন, আমি হসপিটালেই আছি, আসুন আসুন। কি যে করো না গৌরী, আর যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো বলো তো? মানে তুমি কি ঠিক করেছো যে আমাকে একটুও শান্তিতে থাকতে দেবে না? এই তুমি চুপ করো, তোমাকে আমি খুব ভালো করে চিনি, সারাক্ষণ নেশা করে থাকো তুমি। ও ছোট ঠাম্মি, তুমি কি ভাবছো গো? তুমি কিছু নিয়ে একটা চিন্তা করছো আমার মনে হচ্ছে। ও ঠিক কথাই বলছে, কিছু ভুল বলছে না। সত্যি তো, পুকুরটা বেশ গভীর। হ্যাঁ রে, তোরা ভুলে গেলি 4 গ্রামের প্রতিমা তো ওই পুকুরে বিসর্জন হতো। কি যে বলো না তোমরা, শোনো, সব না তোমাদের মনের ভুল।
ওই পুকুরটাতে একদমই জল ছিল না, অল্প একটু জল ছিল, আমি তার উপর দিয়ে হেঁটে গিয়ে গৌরীকে নিয়ে এসেছিলাম। এ হচ্ছে ঈশ্বরের লীলা। শান, তুই মান আর না মান, ডাক্তারবাবু তুমি বুঝতে পারছো না, এসবই মা করেছে গো। তুমি তো সাঁতার জানো না, ওই গভীর পুকুরে যাতে ডুবে না যাও সেই জন্যই মা এরকম করেছে গো। মাই রক্ষা করেছে। তো আচ্ছা মেয়ে গৌরী, আমি এত কাণ্ড করে তোমাকে উদ্ধার করলাম, এখানে নিয়ে আসলাম, আর এখন তুমি বলছো সব তোমার মা করেছে? না না, বাঁচিয়েছো তো তুমি, কিন্তু সেখানেও মায়ের মহিমা ছিল। অবিশ্বাস করিস না ঈশান। ভক্ত যখন কোনো বিপদে পড়ে তখন তো সে তার মাকেই ডাকে, তখন মা তাকে উদ্ধার করতে আসবেন না, এটা কি হয় নাকি? আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম যে গৌরী না হয় ওর মাকে ডেকেছে উদ্ধারের জন্য, যদিও আমি জানি না যে অজ্ঞান অবস্থায় কিভাবে কাউকে ডাকা যায়, তাও তর্কের খাতিরে ধরে নিলাম যে গৌরী ওর মাকে ডেকেছিল। কিন্তু আমি তো আর তোমাদের মাকে ডাকিনি, তাহলে হঠাৎ করে আমাকে কেন হেল্প করলো? আচ্ছা ডাক্তারবাবু, তুমি উদ্ধার করার সময় কি করেছিলে? কি করব গৌরী, অবভিয়াসলি জল থেকে তোমায় তুলে নিয়ে এসেছিলাম, আর কি করব? শুধুই কি তাই? ঠিক কি কি করেছিলে? গৌরী তখন কি মাথা ঠিক থাকে? তখন কি করেছিলাম? তোমায় গৌরী গৌরী বলে ডাকতে ডাকতে তোমায় জল থেকে তুলে নিয়ে এসেছিলাম, আর কি করব? আচ্ছা ডাক্তারবাবু, মায়ের আরেক নামও তো গৌরী নাকি? এই নিয়ে দুবার আমি অসফল হলাম। এইভাবে বাইরে থেকে কিছু করা উচিত হবে না। তারপর পুলিশ আমাকে পাগলের মতো খুঁজছে। আমার একটা বড় কিছু করতে হবে, আর তার জন্য দরকার টাকার। শৈল মায়ের ফোন। হে ভগবান, আমি গৌরীকে মারতে পারিনি বলে কি আমাকে মেরে ফেলবে সেইটা বলার জন্য ফোন করেছে নাকি? হ্যালো হ্যালো শৈলমা, ভালো করে আমার কথাটা বুঝে নাও। আমার ভীষণ টাকার দরকার। আমি টাকা কোথা থেকে পাবো বলুন? আর এখন তো পলার বাবাও এখানে নেই যে আমি থেকে তুমি জোগাড় করবে সেটা তুমি জানো, আমি না। আমি শুধু এইটুকু জানি আমার টাকার দরকার, আর আজ রাতের মধ্যেই তুমি সেটা জোগাড় করবে, বুঝেছো? যা বলছি সেটা চুপচাপ করে ফেলো, তা না হলে তার ফল তোমার জন্য ভালো হবে না। এখন কোথা থেকে টাকা জোগাড় করবো আমি? আয় মা, আয় আয়, সাবধানে মা, এখানে বস, বস এখানে, আয় আয়, সাবধানে বস। হ্যাঁ আমি ঠিক ঠিক আছি গো, তোমরা কেন এত চিন্তা করছো? ভালো আছি ঠাম্মি। তুই যে কত ভালো আছিস সেটা আমি চোখের সামনে দেখতেই পাচ্ছি। ঠাকুর কেন যে বারবার তোকে এত কষ্ট দেন, আর বারবার মরতে মরতে বেঁচে উঠিস তুই। ওটাই তো মায়ের কৃপা গো ছোট ঠাম্মি। এসব কি করে হলো? আর ওই ডাক্তারটা বা কেন এরকম করলো? বুঝতে পারছো না? বুঝতে পারছো না এর পেছনে কে কলকাঠি নাড়ছে, কার মাথা আছে? দিদি জেল থেকে পালানোর পর থেকে একের পর এক প্রাণঘাতী হামলা হয়ে যাচ্ছে গৌরীর উপরে। দিদি যে কেন এরকম করছে? দিদি যতক্ষণ না গৌরীর একটা ক্ষতি করতে পারছে ততক্ষণও শান্তিতে বসবে না। আর কত যে পাপ করবে শৈল কে জানে, কবে যে শিক্ষা হবে সে ঠাকুরই জানে। বলতে খুবই খারাপ লাগছে, কিন্তু যতক্ষণ না দিদিকে আবার অ্যারেস্ট করানো যাচ্ছে, যে কোনো মুহূর্তে গৌরীর ওপর আবার অ্যাটাক হতে পারে। ঈশান, আমি পার্সোনালি পুলিশের সাথে কথা বলেছি ছোটকা, পুলিশও চারিদিকে জাল বিছিয়েছে। খুব শিগগিরই পিসিমণি ধরা পড়বে, আর কতদিন এভাবে লুকিয়ে থাকবে? আর আমি নিশ্চিত ছোটকা যে এই কাজের পেছনে পিসিমণি আছে। আর কোনো ডাক্তার ভুল করে বিষ ইঞ্জেকশন দিতে পারে না। কেন খামোখা কেউ কারোর ক্ষতি করতে চাইবে, যদি না কেউ তাকে বাধ্য করে? এবার প্রশ্নটা হচ্ছে সেটা কে, পিসিমণি নাকি অন্য কেউ?
কোমরটা ব্যথা করছে, একটু গোলুমোলু হয়ে গেছো তুমি, আর আর দেখবি স্পেশালি টক খেতে খুব ইচ্ছে করছে। পলা দিদি, কি রে বলা, কি হয়েছে তোর? শরীর খারাপ নাকি? না রে দাদা ভাই, আমি ঠিক আছি, একদম ঠিক আছি। শোন না, আমাকে না সূর্য ফোন করবে, বুঝলি তো? আমি যাই, হ্যাঁ, আসি আসি। যা বাবা, পলার আবার কি হলো? কে জানে। এই ছোটকা, শোনো না, আমাকে না একটু হসপিটালে যেতেই হবে, কিন্তু গৌরীর কাছে কে থাকবে, কে যে একটু চোখে চোখে রাখবে সেটাই তো বুঝতে পারছি না। কেন? আমি আছি তো, আমি একদম বৌদির কাছাকাছিই থাকবো। আমি থাকতে চিন্তা কিসের? ও সত্যি তো, আমাদের মধ্যে একজন দায়িত্ববান দায়িত্বশীল ব্যক্তি রয়েছেন, ও থাকতে চিন্তা কিসের, নো টেনশন, তাই না? যাই তাড়াতাড়ি মায়ের পুজোটা করে আসি, না হলে শরীর খারাপ, ঘুমিয়ে থাকো বলে আবার ঘুম পাড়িয়ে দেবে। যতক্ষণ ঘুমাবে তার মধ্যেই ফিরে আসবো। কোথায় পালাচ্ছ সাত সকালে? মানুষটা কি গো মা, ঘুমিয়েও ঘুমিয়েও দেখতে পাই নাকি? ঠিক ধরে ফেললো, এই তো দেখলাম গভীর ঘুমোচ্ছে। এরকম দোষী বউ থাকলে কেউ শান্তিতে ঘুমোতে পারে কি? ঘুমের মধ্যেও চোখ কান খোলা রাখতে হয়। মানে গৌরী, যেই একটু হাত পা নাড়তে পারছো অমনি দৌড়ানো শুরু করলে তো। এখন মন্দিরে কেন যাচ্ছ? তোমার এখন রেস্ট দরকার গৌরী, শুয়ে পড়ো। আর তোমাকে তো সাত সকালে কে উঠতে বলেছে বলো তো? এসো এদিকে। একদম আমাকে ছোবে না, তোমার বাসি কাপড় না। ছোবে না, দাঁড়াও। না ডাক্তারবাবু, আমি কিন্তু না বলেছি। এসো এদিকে, এসো। সূর্য এই মুহূর্তে বিজনেসের কাছে বাইরে গেছে, এটাই সুযোগ দুজনকে আলাদা করার। আর তার ব্যবস্থা মোটামুটি আমি করে ফেলেছি। এটা কি? এটা এটা এমন একটা জিনিস। আমাকে ডাকছিলে? হ্যাঁ ডাকছিলাম, তুমি এসে গেছো। তুমি তো আমাদের কোনো কথা শোনার প্রয়োজন বোধ করো না, যা ইচ্ছে হয় তুমি তাই করে যাও। কিন্তু আমরা কি করবো বল? তুমি তো আমাদের সন্তান, তোমাকে তো ফেলে দিতে পারি না। তোমার সমস্ত দায়িত্ব কর্তব্য আমাদের। তুমি যা যা করছো নিজের জন্য সমস্ত ভুল করছো। কি বলছো একটু পরিষ্কার করে বলো না, আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ পরিষ্কার করে বলছি তোমাকে, সূর্য ছেলেটা মোটেই ভালো নয়। সেটা কবে বুঝবে তুমি? কবে বুঝবে? তোমাকে ঠকাচ্ছে ও। কখনো না, তোমার এসব কথা আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো না না বলা? তবে প্রমাণ দেখালে বিশ্বাস করবে তো? দেখো তো কেমন লাগে এই প্রমাণগুলো। আমি খুব বিপদে পড়েছি গো। এই বাড়িতে আমি কাউকে বিশ্বাস করি না, শুধু তোমাকে করি। তাই এই কথাটা আমি তোমাকেই শুধু বলবো। কি হয়েছে বলো তো তোমার? এত গোপন কি কথা? গৌরী, আমি মা হতে চলেছি। কি বলছো পলা দিদি? এটা তো খুব আনন্দের কথা গো, এটা তো সবাইকে জানানো উচিত। না গৌরী না, আমার বাচ্চা এখানে সুরক্ষিত নয়। বাবা মা ছোট দাদু কিভাবে উঠে পড়ে লেগেছে আমার সাথে সূর্যর সম্পর্কটা ভেঙে দেবে বলে। তার উপর যদি জানতে পারে আমার বাচ্চা হবে, ওরা আমার সন্তানকে মেরে ফেলবে। গৌরী, যতদিন না সূর্য ফিরে আসছে ততদিন এই কথা কাউকে বলা যাবে না, এমনকি দাদা ভাইকেও না। ও এত রেখে ঢেকে কথা বলবে না, বাবা মাও জানতে পেরে যাবে। প্লিজ গৌরী প্লিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি শান্ত হও পলা দিদি, আমি তো আছি, আমি তোমার খেয়াল রাখবো, কোনো চিন্তা নেই। পলা দিদির ব্যাপারটা না সবার কাছে লুকোতে আমার মন চাইছে না। মানে এত বড় একটা ঘটনা ডাক্তার বাবুর অন্তত জানা উচিত। গৌরী, আমি তোমার কাছে আসতাম না গৌরী, শুধুমাত্র আমার মেয়েটার জন্য, আমার পলাটার জন্য খুব চিন্তা হচ্ছে। আর আজকে যা হলো তারপর তো আমার চিন্তা অনেকটা বেড়ে গেছে।
তুমি একবার দেখো না ওর সাথে কথা বলে, যদি তুমি ঈশানকে দিয়ে ওকে একবার পরীক্ষা করাতে পারো যে কেন ওর এরকম হলো, আমরা তো কিছুই বুঝতে পারি। ঘন্টা বাজছে কেন? উফ, এত জোরে ঘন্টা বাজছে কেন? কে বাজাচ্ছে? এই হ্যাঁ গো, শুনছো? দেখো মন্দিরে ঘন্টা বাজছে। এত রাতে কে ঘন্টা বাজাচ্ছে বলো তো? কোথাও কোনো ঘন্টা বাজছে না গৌরী, তোমার মনের ভুল। ঘুমিয়ে পড়ো। মনের ভুল? না না, আমি তো স্পষ্ট ঘন্টার আওয়াজ পাচ্ছি। আমাকে আমাকে এক্ষুনি মন্দিরে যেতে হবে। নিশ্চয়ই কিছু অন্যায় ঘটছে। না নাহলে মামা কিভাবে সংকেত দেবে না? আমার আর কারোর প্রয়োজন নেই, যা করার একাই করব। এই গৌরী, আমি পুলিশে ফোন করে দিয়েছি। আমি না এটাই বুঝতে পারছি না যে কার এত সাহস হলো যে আমাদের বাড়িতে ঢুকে চুরি করবে। উফ, বাপরে বাপ, অনেক কাঠখড় পুড়িয়ে তবে আলো আনা হলো। উফ, না হলে এই গৌরী যে অবস্থা করে রেখেছিল, আমার তো মাথা কাটা যাওয়ার জোগাড়। এই যে গৌরী তোমাদের, সে তো ইলেকট্রিকের বিল জমা দেয়নি। সেজন্য বাড়ির লাইন কেটে দিয়েছিল। না মেজকা, আমি তো সময় মতো ইলেকট্রিকের বিল দিয়ে দিয়েছি। এই শোনো গৌরী, সংসারের চাবিটা ওরকম গয়নার মতো সাজিয়ে আঁচলে লাগিয়ে ঘুরে বেড়ালেই হলো না, বুঝতে পেরেছো? সংসারের অনেক ছোট বড় দায়িত্ব থাকে, সেগুলো পালন করতে হয়। সবকিছু এই বাড়িতে যা যা হয় না তোমার জন্য হয়। আরে বাবা, বিল জমা দিয়েছো, টাকা ছিল মানছি, কিন্তু টাকাটা যে ঠিক জায়গায় জমা পড়েছে কিনা সেটা তো তোমাকে দেখতে হবে না? আচ্ছা, এটাও গৌরীর দোষ। গৌরী টাকা দেওয়ার পর সেটা ঠিকভাবে জমা পড়লো কিনা সেই দোষটাও গৌরীকে নিতে হবে। তোমাদের ব্যাপারটা কি বলো তো? কোথাও কিছু হলে সেটা গৌরীর দিকে কেন ঘুরিয়ে দাও তোমরা? কি ব্যাপার, কি হয়েছে? আপনাকে তো সবটা বললাম, বাড়িতে চোর এসেছিল। হ্যাঁ, চোর যে এসেছিল সেটা কি কেউ দেখেছে? হ্যাঁ, আমি দেখেছি। কি সর্বনাশ! গৌরী কি তাহলে শৈলমাকে চিনতে পেরে গেছে? শৈলমার ঘরে আওয়াজ পেয়ে আমি ওনার ঘরে যাই, আর সেখানে চোরের সাথে আমার হাতাহাতি হয়। এই যে এই দেখুন পরচুলো। আশ্চর্য, চুরি করতে এলে ছদ্মবেশে আসবে কেন? আপনাদের বাড়ি থেকে কেউ জেল পালালো, আপনাদের বাড়িতেই চুরি হলো। আপনাদের বাড়িতে দুর্ঘটনা একটু বেশি ঘটছে না? আমি একটা জিনিস ভাবছি, চোর বাড়িতে ঢুকে কিচ্ছু ওলট পালট না করে শুধু শৈলমার ঘরে ঢুকে সোজা লকার খুলে একেবারে টাকা বের করে নিল, আর কিচ্ছু খুঁজলো না, কিচ্ছু দেখলো না। এই কাজটা একমাত্র সেই করতে পারে যে ঘরটা খুব ভালো করে চেনে। দাদা ভাই, গরিব, তোমরা একটু বাবা মাকে বুঝিয়ে বলো না। এই বাড়ি থেকে যদি কেউ না যায়, সূর্য বাবা মা কি মনে করবেন বলো তো? আর সূর্যর বাবা বারবার বলে দিয়েছেন যাতে তোমরা দুজন আর বাবা মা অবশ্যই যান। দেখো মেজকা, আমার মনে হয় আমাদের ওখানে যাওয়া উচিত। ওরা যখন সম্পর্ক রক্ষার খাতিরে আমাদের নেমন্তন্ন করেছে, তখন নেমন্তন্ন না রক্ষা করাটা অভদ্রতা হবে। আর আমাদের পরিবার তো এরকম নয় মেজকা, তুমি নিজেই ভেবে দেখো না। আর পলা ও বাড়ির বউ,
মেয়ের বাবা হিসেবে তোমারও তো এটা করা উচিত মেজকা। মেজকা, তুমি নিজেই একটু ভেবে দেখো আমি কি ভুল বলছি কিছু। আর আমি যদি বিয়েটাই না মানি? মেজকা দেখো, তুমি না মানলেও আইন ওদের পক্ষে, তাই এটাই বেটার যে তুমি এটা মেনে নাও। হ্যাঁ গো, পলা দিদির এই অবস্থা, তোমরা না গেলেও খুব কষ্ট পাবে। এই এই অবস্থা মানে কি অবস্থা বলার? না না না, মানে অবস্থা মানে পলা দিদির মুখের দিকে তাকিয়ে তোমাদের তো যাওয়া উচিত, তাই না? বেশ, যাব। তোমরা সবাই যখন বলছো তখন যাব। দেখি তারপর কি হয়। দাদা, ঠাকুরমশাই পুজো শুরু করার আগে মায়ের শৃঙ্গার শেষ করতে হবে। সব ব্যবস্থা তো গৌরী করেছে, কিন্তু ও নিজে কেন আসছে না আমি তো বুঝতে পারছি না। গৌরীকে একটা বিশেষ জিনিস আনবার জন্য আমি বলেছি, ও জিনিসটা নিয়েই এসে পড়বে। কি জিনিস? আমার অনেক দিনের ইচ্ছে ছিল মা ঘুমটাকালীকে একটা হার গড়িয়ে দেব, তা সেটা গড়ানো হয়েছে। আমি গৌরীর কাছে রাখতে দিয়েছিলাম, সেটা নিয়েই গৌরী চলে আসবে। ও এসে মাকে হারটা পরিয়ে দেবে, তারপরে পুজো শুরু হবে। ওই তো গৌরী এসে পড়েছে। এই নাও দাদু। কি গৌরী, হারটা কোথায়? তোমাদের বলেছিলাম সাবধানে রাখতে। কেন দাদু? আমি তো আলমারিতে সাবধানেই রেখেছিলাম।